চলো শুরু করা যাক সেট নাম্বার 9। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে আমরা একটু দেখে নেব। কি বলা হয়েছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই যে 5 অঙ্কের সংখ্যা, তো এই চারটে অপশানের মধ্যে কোনো না কোনো একটি সংখ্যা হবে। এবার আমরা কি করব, এই যে 315 আছে, 315কে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব বা ফ্যাক্টরাইজেশন করব। তাহলে যদি আমরা এই 315কে ফ্যাক্টরাইজেশন করি তাহলে কীরকম হবে? দেখো, 3 ইন্টু 3, 3 তিরিকে 9, 5 নং 45, 45 ইন্টু 7 করলে আমরা পাবো 315। তাহলে আমরা সবার প্রথমে কি করলাম? ফ্যাক্টরাইজেশন করলাম। এবার আমরা কি করব? দেখো, এই ফ্যাক্টরাইজেশন করার সুবিধাটা কি? আমরা বলতে পারি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটাই হবে যাকে আমরা 3, 5, 7 দ্বারা ভাগ করতে পারবো। তো 5 দিয়ে আমি চেক করব না, সবার প্রথমে আমি একটু চেক করব 3 দ্বারা কোন অপশানটাকে ভাগ করা যায়। আমরা অপশান টেস্ট করব, কেমন? তাহলে 3 দ্বারা ভাগের নিয়ম আমরা জানি। তো এখানে আমরা দেখব যে কোন অপশানটিকে 3 দ্বারা ভাগ করা যায়। দেখো, অপশান নাম্বার এ চেক করছি, এটা যাবে 3 দিয়ে ভাগ যাবে, তাই না? 8 আর 7 15 আর 5 20, এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। চলো পরেরটা একটু চেক করি। 9 ভাগ করা যাবে, 9 ভাগ করা যাবে, 5 আর 2 10 আর 8 18। দেখো, এই 18কে আমরা 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো, কেমন? পরেরটা আমরা একটু দেখি। 3টে 9 তো ঠিক আছে, ভাগ করা যাবে। 8 আর 5 13, 13কে কিন্তু ভাগ করা যাবে না। পরেরটা দেখো, দুটো 9 ঠিক আছে, তোমার 8 আর 5 13, 14 15 16, 16কেও ভাগ করা যাবে না। তাহলে একমাত্র অপশান নাম্বার সি কে ভাগ করা যাচ্ছে। অতএব আমরা এখান থেকে অপশান সি কে উত্তর হিসেবে নিতে পারি, কেমন? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের যে অনুপাত, সেই অনুপাতটা আমাকে বের করতে হবে। কিভাবে আমরা করব? দেখো, মিনিটের যে কাঁটা, সেই মিনিটের কাঁটাটি যে সময়ে 360 ডিগ্রি যায়, 360 ডিগ্রি যায়, কোনটা? মিনিটের কাঁটাটি। তা বা আমরা এভাবে বলতে পারি, মিনিটের কাঁটাটি যে সময়ে 360 ডিগ্রি অতিক্রম করে, সেই সময়ে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি যাবে? ঘন্টার কাঁটাটি যায় 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি অতিক্রম করে। তাহলে আমরা এখানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কিন্তু একটা রেশিও বের করতে পারি। এটা দেখো, যখন আমরা রেশিওটা বের করব, কত হবে? এই শূন্য এই শূন্য কাটো, 12 দিয়ে কত 3 দিয়ে কাটলে 12 হবে, 3 দিয়ে কাটলে 1 হবে। তাহলে এখানে আমরা পেলাম 12:1। এটা কি? এটা হচ্ছে ঘন্টা, তাই তো? আর হচ্ছে মিনিট। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যেটা বের করলাম মিনিটের কাঁটা, তাই না? এটা তো মিনিটের কাঁটা। দেখো, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা। কিন্তু এই কোশ্চেনে তো উল্টোটা চেয়েছে। কি চেয়েছে কোশ্চেনে? যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হবে 1:12। ওকে, 1:12। তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, পরের কোশ্চেন। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা হয়। তাহলে আমরা লিখতে পারি যে 2 বছরের সরল সুদ, অর্থাৎ আসল প্লাস সুদ মিলে, কেমন? 2 বছরের আসল প্লাস হচ্ছে সুদ, আসল আর সুদ মিলে কত টাকা হয়? 720 টাকা বলা হয়েছে। এবং তারপর আরও 5 বছরের জন্য, তাহলে কি? প্রথমে 2 বছর, আরও 5 বছর, অর্থাৎ টোটাল 7 বছর। 7 বছরের জন্য কত পায়? 1020 টাকা সুদ আসল পায়। তাহলে আমি 7 বছরটাকে উপরে লিখলাম, যে 7 বছরে সুদ আসল আমি এভাবে লিখতে পারি, আসল প্লাস সুদ। তাহলে কত টাকা? 1020 টাকা। একটা জিনিস লক্ষ্য করো, আসল কত জানি না, আসলের পরিমাণটা কিন্তু একই থাকবে। এবার এখানে সুদটা কম বেশি কেন? কারণ দেখো, যেহেতু আমরা সময়টা দুটো ক্ষেত্রে দুরকম, এখানে হচ্ছে 7 বছর তাই আমি টাকাটা বেশি পেয়েছি, এখানে হচ্ছে 2 বছর তাই আমি টাকার পরিমাণটা কম পেয়েছি। তাহলে এই যে টাকার পরিমাণ বাড়লো এবং কমলো, এটা কিন্তু আসলে হচ্ছে সুদের পরিমাণ। তো চলো আমরা এদেরকে মাইনাস করি। তাহলে এখানে মাইনাস করলে কত পাবো? এই যে 5 ইয়ার্স। তাহলে আমরা লিখতে পারি 5 বছরের সুদ কত? 5 বছরের সুদ কত? মাইনাস করলে আমরা পাবো 300। তাহলে 5 বছরের সুদ যদি 300 হয়, তুমি বের করে নাও 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে কত? 60 হবে। এবার যে কোনো একটা ধরে আমরা অঙ্কটাকে সলভ করব। তো চলো আমরা দেখি 2 বছরের কত হয়। দেখো, 2 বছরের সুদ হবে কত টাকা? 120 টাকা। দেখো, 2 বছরের সুদ যদি হয় 120 টাকা, 2 বছরের সুদ এবং আসল যদি হয় 720 টাকা, আমরা এই দুটোকে মাইনাস করব, করে আমরা এখান থেকে আসল বের করে নিই,
কেমন? আসল কত হবে? 720 মাইনাস 120, তাহলে কত হবে আমাদের? 500, তাই তো? না 600, 700, হ্যাঁ 600 হবে, 600। এবার বলা হয়েছে শতকরা বার্ষিক সুদের হার কত। ওরা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে বলেছে। তাহলে দেখো আসল কিন্তু 600 টাকা। এবার দেখো এই আসল 600 টাকার জন্য তুমি কত টাকা এক বছরে সুদ পাও? 60 টাকা। আমরা কিভাবে বলতে পারি আসল যখন 600 টাকা, এই যে এক বছরের সুদ কিন্তু আমরা বের করেছি, তাহলে সুদ হচ্ছে কত? এই যে সুদ হচ্ছে 60 টাকা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমরা আসল তো 100 ধরে করি, তাহলে এখানে আসল হচ্ছে কত? 600 টাকা। আসল 100 করতে গেলে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করলে 100 টাকা, 6 দিয়ে সুদকে ভাগ করে দেবো কত? 10 টাকা, বা 10% আমরা বলতে পারি। সো এখান থেকে আমরা অপশন নাম্বার এ উত্তর হিসেবে নিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনগুলো আমরা অধ্যায়ভিত্তিক যখন করেছি সেখানে কিন্তু করানো হয়েছে, কিছু কোশ্চেন আমরা কমন পেয়ে যাচ্ছি, তাই না? দেখো এবার যে কোশ্চেনটি আছে, 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি ডিজিট থাকবে। তাহলে সবার প্রথমে তোমাকে সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করতে হবে যাদেরকে তুমি 4 দিয়ে কি ভাগ করতে পারবে এবং যার একটি অঙ্ক বা ডিজিট হবে 4। তাহলে সেই সংখ্যাগুলো কি কি? চলো তাহলে 1 থেকে 100 এর মধ্যে 4 অঙ্ক যুক্ত বা 4 ডিজিট যুক্ত এমন সংখ্যাগুলো কি? আমরা সংখ্যাগুলো লিখবো। চলো ডিজিটগুলো হলো কি? চলো একটু লিখে নেব। প্রথমে 4 হবে। আচ্ছা আগে ডিজিটগুলো লিখে নিই, তারপরে আমরা দেখব কোনটা কোনটা 4 দিয়ে ভাগ যায়। আগে ডিজিটগুলো লিখে নিই। 4 হবে, 14 হবে, 24 হবে, 34 হবে, 40 হবে, 41, 42, তাই তো? এগুলো না লিখলে হতো, 4-এর মাল্টিপলটা ডাইরেক্ট নিয়ে নিলেও হয়ে যেত। তো যাই হোক তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি টোটালগুলো একটু লিখছি, কিন্তু পরীক্ষার সময় তোমাদের সম্পূর্ণগুলো লেখার দরকার নেই, কারণ যেহেতু 4 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যায় নিতে বলেছে, তাই আমি সম্পূর্ণ সংখ্যা বা সমস্ত সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে যেটা 4 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা রেখে বাকিগুলোকে আমরা আউট করে দেব। এই যে এতগুলো সংখ্যা, সরি এটা তো ভুল লিখলাম, এটা 94। এবার এর মধ্যে তোমাকে দেখতে হবে কতগুলি সংখ্যা আছে যাকে 4 দিয়ে ভাগ করা যায়। দেখো সবার প্রথমে আমরা 4কে ভাগ করতে পারবো, তাই তো? আচ্ছা আর কি ভাগ করা যায়? 4 6 24কে ভাগ করা যাবে, 40কে ভাগ করা যাবে, 44কে ভাগ করা যাবে, আর কি 44-এর পরে 48কে ভাগ করা যাবে, 48 64কে ভাগ করা যাবে 4 দ্বারা। তাহলে আমরা কতগুলো সংখ্যা পাচ্ছি একবার একটু কাউন্ট করি। দেখো ও আর কি কিছু আছে? এখানে 84, 84 কত ভাগ করতে পারবো, তাই তো? তাহলে 84 হয়ে গেল, 94কে ভাগ করতে পারবো না। তাহলে 1 2 3 4 5 6 7, আমরা টোটাল 7টা সংখ্যা পাবো 1 থেকে 100 এর মধ্যে, যাদেরকে আমরা 4 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। কেমন? আচ্ছা পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত যদি 2:3 হয় এবং সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে যদি 8 যোগ করা হয় তাদের অনুপাত হবে 3:4। সংখ্যাটি কত বা সংখ্যাগুলো কত? এটা অ্যাকচুয়ালি সংখ্যাটি নয়, সংখ্যাগুলো হবে। কেমন? সংখ্যাগুলো। চলো আমি একটু লিখে দিই সংখ্যাগুলো কি কি। তাহলে দেখো একটা সংখ্যা হচ্ছে 2, আর একটা সংখ্যার অনুপাতটা রয়েছে 2:3। যখন তাদের সাথে 8 যোগ করা হবে তখন তাদের নতুন যে অনুপাত সেই অনুপাতটা হয়ে যাচ্ছে কত? 3:4। তাহলে দেখো আগের অনুপাত 2:3, এখন নতুন অনুপাত হচ্ছে 3:4। কত বাড়লো অনুপাত? 1 ইউনিট বাড়লো। এখানেও আমরা দেখলাম 1 ইউনিট। কেন 1 ইউনিট? আমরা দেখলাম যে এই 1 ইউনিটের জন্যই কিন্তু এখানে 8 যোগ করা হয়েছে বা 8 যোগ করা হয়েছে, যার কারণে অনুপাতটা আগের থেকে চেঞ্জ হয়ে এখন 1 ইউনিট বেড়ে গেছে। অর্থাৎ এই 1 ইউনিটের জন্যই কিন্তু বলতে পারি 8 বা 8 যোগ করা হয়েছে। ওরা চেয়েছে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি কি হবে? একটা তো হচ্ছে 2, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত? 8 দুগুণে 16। আর একটা হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট ইকুয়াল টু কত? 3 8 24। তাহলে 16 আর 24 কোথায় আছে? অপশন নাম্বার সিতে আছে। ওকে আচ্ছা পরের কোশ্চেন দেখো, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে শতকরা লাভের হার কত? কি বলা হয়েছে? 28টি জিনিস বিক্রি করে যা লাভ হয়েছে
সেটাই হচ্ছে চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তো যাই হোক, আমরা এত ডিটেলসে যাব না। এই কোশ্চেনগুলো দেখে উত্তর করার জন্য বলা হয়েছিল। যদি কখনো তুমি দেখো এই যে বিক্রয় মূল্যের সমান লাভ হয়, ভালো করে বোঝো, বিক্রয় মূল্যের সমান যদি লাভ হয় তাহলে কি করতে হয়, যে অ্যামাউন্ট সংখ্যাগুলো বা যে কোয়ান্টিটি থাকে সেটাকে আমাকে মাইনাস করে লিখতে হয়। কিন্তু দেখো এখানে আমরা প্রফিট কত করেছি, চারটাই কিন্তু প্রফিট করেছি। একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভ কিন্তু তার চারটি, তাই যতগুলো লাভ আমরা সেই লাভটা লিখে নিলাম। কতগুলো কি বললাম, যে বিক্রয় মূল্যের উপর যদি কখনো তুমি দেখো লাভ হয়েছে তাহলে তোমাকে প্লাস মাইনাস করতে হবে, আর বিক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয় সেখানে তোমাকে প্লাস করতে হবে। তো এখানে আমাদের লাভ হয়েছে, অর্থাৎ আমরা এখানে মাইনাস করব। কার মাইনাস করব, যে কোয়ান্টিটি দুটো আছে, অর্থাৎ 28 মাইনাস হচ্ছে 4। কিন্তু শতকরা কত, শতকরা বের করতে গেলে ইন্টু 100 করতে হয়। তাহলে আমরা বলতে পারি 28টি নয়, আসলে 24টি দিয়ে আমি 4টি লাভ করেছিলাম। কেমন, তাহলে এখানে কত হবে, 4/24 ইন্টু কত 100। তাহলে 4 দিয়ে কাটলে 6 হয়, 6 দিয়ে কাটলে কত হবে, 6 ষোলো 96, তাই তো, 16/2/3%। তাহলে এখানে কোথায় আছে, অপশান নাম্বার এতেই আছে। তো আমরা যখন প্রফিট অ্যান্ড লস করাবো বা করিয়েছি, তো সেই জায়গাটায় দেখবে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কখন কিভাবে কি করতে হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দুজন লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু করেছি। এই কোশ্চেনটা দেখবে আমাদের মেটেরিয়াল থেকেই রয়েছে, হয়তো ডিজিটগুলো একটু আলাদা। তো চলো আমরা করে ফেলি। কি বলা হয়েছে, দুজন লোক, আচ্ছা আমি ম্যান লিখলাম, এবং ও 7 জন বালক একটা কাজ করে 4 দিনে। ওকে, আবার বলা হয়েছে 4 জন ম্যান এবং 4 জন বালক একটা কাজ করে 3 দিনে। তো আমরা এখান থেকে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ম্যান ইজ টু বয়, এদের রেশিওটা বের করব। তাহলে রেশিওটা কিভাবে বের করতে হয়, রেশিও বের করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে এই ম্যানের সাথে ডে গুণ করব, এই ম্যানের সাথে ডে গুণ করব। চলো আমরা করে নিই। তাহলে 3 4 12, 4 দুগুণী 8, বড়টা আগে লিখতে হয়। কেমন, 12 মাইনাস হলো 8 ডিভাইডেড বাই কত লিখবো, এবার হচ্ছে বয়, তাহলে 4 সাথে 28, 3 4 12, তাহলে এই 28 মাইনাস হচ্ছে 12, তাহলে কত হবে, উপরে থাকবে 4, নিচে হবে কত, 2 6 16, কাটলে কি হবে 1/4। আমরা বলতে পারি একজন ম্যান ইকুয়াল টু 4 জন বালক। এবার কি করব, যে কোনো একটা ইকুয়েশন ধরে তুমি ক্যালকুলেশন করো। এখানে চাওয়া হচ্ছে একজন লোক ওই কাজটি কতদিনে করবে। তো আমি এই 2 নাম্বার ইকুয়েশন থেকে করব। এখানে আমরা দেখেছিলাম 4 জন বালক সমান সমান একজন মানুষ, তাই না? তাহলে এখানে যেটা রয়েছে, চলো আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের। তাহলে এই যে 4 জন, এই 4-এর জায়গায় এই যে 4 জন বালক, এই 4 জন বালকের জায়গায় আমি এটা বলতে পারি ইকুয়াল টু হচ্ছে একজন ম্যান। আরও আমার এখানে রয়েছে 4 জন ম্যান, এই যে 4 জন ম্যান। তাহলে টোটাল কতজন হলো, টোটাল হলো দেখো 5 জন ম্যান। তাহলে এই 5 জন ম্যান কাজটা করে কত দিনে, 3 দিনে। তাহলে একজন ম্যান কাজটা করবে কত দিনে, আরও বেশি, অর্থাৎ 3 × 5 = 3 × 5 = 15 দিন। অর্থাৎ আমার এই কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তার মানে কি, একটা হয় আসল আর একটা হবে হ্রাসপ্রাপ্ত। আসল মানে অরিজিনাল। তো আমরা এই পার্সেন্টেজ ধরে করব। কেমন, এই যে 20%, এই 20% ইকুয়াল টু আমরা বলতে পারি 1/5। তাহলে দাম, দেখো দাম কি হবে আগে, আচ্ছা চলো একটু লিখে দিই। এটা হচ্ছে আগের দাম আর এটা হচ্ছে বর্তমান দাম, বর্তমান বা হ্রাসপ্রাপ্ত দাম। আগে যদি 5 টাকা থাকে, এখানে দামটা কি কমেছে, তাহলে এখন দাম হবে 4 টাকা। দেখো দামের সাথে পরিমাণের কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, ব্যস্ত অনুপাত, তাই না? তাহলে কোয়ান্টিটিটা আমরা পাবো 4:5। যদি দাম হয় 5:4, পরিমাণ হবে 4:5। আমরা দেখলাম এখানে যে 1 ইউনিট আগের থেকে বেশি পাচ্ছি, তাহলে এই 1 ইউনিট কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 2.5 কেজি বেশি পাচ্ছি। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু বলতে পারি আমরা 2.5 কেজি। তাহলে এবার দেখে নেব এই 4 ইউনিট ইকুয়াল টু কত হবে, 4 দুগুণী 8, তাই তো 10 কেজি হবে, 10 কেজি। তাহলে ওরা কি চেয়েছে,
প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য অর্থাৎ আগের যে দামটি, তাহলে আমি এটা বর্তমানেরটার বের করছি না, তাহলে 10 কেজি, তাহলে 10 কেজি কত টাকায়? 160 টাকায়। তাহলে প্রতি কেজির দাম কত হবে? এই যে প্রতি কেজির দাম আমরা বের করব। প্রতি কেজির দাম কত হবে? 160 বাই হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে কি 16 টাকা পার কেজি। অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন কি আছে? ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ছাপা হলো, তাহলে এই এর ভ্যালু কত? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। যদি তোমাদের নাম্বার সিস্টেম এর মধ্যে আমি দেখিয়েছিলাম যে কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার, এটা আমরা কি করে বুঝি? যদি কারো এই নিয়মটা মনে থাকে সে ইজিলি করতে পারবে। দেখো এখানটা আমরা লিখলাম যে 150062। এবার দেখো আমি তোমাদেরকে সব থেকে ভালো একটা প্রসেস বলছি। এই 4টে অপশান আছে না, তুমি লিখে দাও। প্রথম অপশান হলো 24, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখছি, কিন্তু এত লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট উত্তর করতে পারবে। আর কি হবে? 629, আর কি 15006225। মনে আছে কিনা তোমাদের জানি না, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে তার আগের সংখ্যাটি অলওয়েজ যদি 2 হয়, আমরা দেখেই বলতে পারি সেই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। এটা আমরা প্রত্যেকে জানি। এটা হলো একটা প্রসেস। তাহলে আমরা কিন্তু এখান থেকেই উত্তরটা বলে দিতে পারি যে এই শেষের এর জায়গায় যদি আমরা 5 বসাই আমাদের কিন্তু উত্তর চলে আসবে। এটা হলো একটা রুলস। এছাড়াও আমরা জানি একটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য তার ইউনিট ডিজিট কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু ম্যাচ করছে। কিন্তু আমরা এটা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে তার আগে অলওয়েজ 2 থাকবে। তাই আমরা এখান থেকে ডাইরেক্ট অপশান ডি কেই উত্তর করলাম। বাকি আর রুলস আমি দেখলাম না, কারণ তোমরা হয়তো জানো যে 9 থাকলে তার আগের সংখ্যা কি অড না ইভেন হবে, তারপরে তোমার এই যে 4 এবং 6 থাকলে, তো এত কিছু জানার দরকার নেই। আমরা নর্মালি কিন্তু যখন উত্তর বলতে পারি, কেন অত জটিলে যাব? ওকে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বলা হয়েছে আগে ভালো করে বুঝতে হবে। সকাল 10টার সময় আর এবং এফ যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। এবার কি বললো? যাত্রা শুরু করার সময় তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে? আমরা কি করে করব? দেখো সবার প্রথমে আমরা যেটা দেখব, আর এবং এস সকাল 10টায়, সকাল কোথায় আছে? এই যে 10টায়, সকাল 10টার দিকে যাত্রা শুরু করে, কেমন? এবার এই যে আর, এই আর এর গতিবেগ কত? চলো আমরা একটু লিখে নেব। আর এর গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এবার একটা কাজ করি, আমরা এই গতিবেগটাকে চাইলে, আচ্ছা চলো আগে লিখে নিই 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এস এর গতিবেগ কত? এস এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এস এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার তাদের মধ্যে যে দূরত্বটা, তাদের মধ্যে সেই দূরত্বটা কত? দেখো তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 17.5 কিলোমিটার। এবার এখানে তোমাকে তারা কোন দিকে যাচ্ছে? দেখো তারা পরস্পরের দিকে যাচ্ছে, তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। এবার আমরা জানি, কি জানি, যখন তারা পরস্পরের দিকে যায় তখন কি করতে হয়? দেখো পরস্পরের দিকে গেলে তাদের আপেক্ষিক যে গতিবেগ, তাদের রিলেটিভ যে স্পিড, সেটা কি হবে? দুটো প্লাস করতে হবে, অর্থাৎ এই দুটো গতিবেগ কিন্তু আমার প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কত হবে? 4 আর 3 7, আমি একবারে লিখে দিলাম 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেছি। এবার এখানে কি করব? তাদের মিলিত হওয়ার যে সময়, এখানে কি চাওয়া হয়েছে? টাইম চাওয়া হয়েছে, তাই তো? টাইম। তাহলে টাইম কি করে বের করতে হয়? টাইম হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 17.5 আর স্পিড কত? 7। তাহলে এবার এটাকে কাটলে আমরা কত পাবো? 7 দুগুণ, তাই তো? এটাকে যদি আমরা ভাগ করি, 7 দুগুণে 14,
4 4 কত হবে, যদি আমরা এটাকে কাটি পয়েন্টে চলে আসবে 17 পয়েন্ট তো। আচ্ছা এখানে 10টা শুরু করেছে। আচ্ছা 7 দুগুণে 14, 2 ঘন্টা। আচ্ছা 7 দুগুণে 14, 2 ঘন্টা তো থাকবে। আর হচ্ছে 2 ঘন্টা, 7 দুগুণে 14, 15 16 17, 17 3 3 15 45 30, তাই তো? তাহলে কত, 30 মিনিট, 30, আচ্ছা মিনিট, 30 মিনিট। তাহলে দেখো তাদের মিলিত হতে আরও 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তারা যাত্রাটা শুরু করে কখন, যাত্রা শুরু করেছিল 10টার সময়। তাহলে এই 10টা থেকে আরও যদি তাদের 2.5 ঘন্টা লাগে, আরও 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা, তাহলে টোটাল কত হবে, এই যে 12টা বেজে 30 মিনিট। তাহলে তারা কখন মিলিত হবে, 12টা বেজে 30 মিনিটে তারা মিলিত হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুবই সিম্পল কোশ্চেন। অনেক সময় কি হয়, আমরা কোশ্চেন দেখেই ঘাবড়ে যাই, কেমন? তো কোশ্চেন দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। চলো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কি আছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, এই যে ছিদ্র থাকার জন্য অর্থাৎ ডিউ টু লিক, আমরা কয়েকবার বলেছিলাম যদি ডিউ টু লিক এই কথাটি কোশ্চেনে থাকে তাহলে সেখানে অলওয়েজ কি মাইনাস করতে হয়। তাহলে এটা হচ্ছে 5 ঘন্টায় আর এটা হচ্ছে 6 ঘন্টায়। আমরা দেখে নেব টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত হয়। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কি করে বের করতে হয়, এলসিএম করে। এলসিএম করলে কত পাবো, 30। এবার তাদের এফিসিয়েন্সি দেখব, এর হবে 6, এর হবে 5। তাহলে ডিউ টু লিক থাকলে আমরা কি করব বলেছিলাম, মাইনাস করব। চলো মাইনাস করো, তাহলে মাইনাস করলে কত ইউনিট হবে, 1, তাই তো? তাহলে 1 হচ্ছে এর এফিসিয়েন্সি। তাহলে চৌবাচ্চাটি কখন খালি হবে, কতক্ষণে, টোটাল হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ইউনিট খালি হতে কত সময় লাগবে, 30/1 ইকুয়াল টু হচ্ছে 30 ঘন্টা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলের নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? খুব সুন্দর একটা কোশ্চেন, আমরা কিভাবে সলভ করব দেখো। সবার প্রথমে যেটা তোমাকে করতে হবে, লোকটি স্থির জলে নদীটি অতিক্রম করতে কত সময় নিয়েছিল, 4 মিনিট, এই হচ্ছে 4 মিনিট, এবং প্রতিকূলে নিয়েছিল 5 মিনিট সময় নেয়। আর নদীটি কত মিটার চওড়া, 100 মিটার চওড়া। দেখো এটা বোর্ড অ্যান্ড এক্সট্রিমের একটা কোশ্চেন। আমরা প্রতিকূলের বেগ একটু জানি কি, দেখো প্রতিকূলের বেগটা কিভাবে বের করতে হয় আমরা জানি, যে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, তবেই তো আমরা পাবো প্রতিকূল। অনুকূলের ক্ষেত্রে কি করতে হয়, প্লাস করতে হয়। এবার এখানে দেখো এটা হচ্ছে কি বেসিক জিনিসটা, যাই হোক এখানে প্রতিকূলটা রয়েছে। ওকে, প্রতিকূলটা আমরা করে নিচ্ছি। এবার দূরত্বটা হচ্ছে কত না, 100 মিটার চওড়া। তাহলে এবার আমরা দেখব যে স্থির জলে লোকটির বেগ কত হবে। তাহলে স্থির জলে একটু লিখে করছি, স্থির জলে লোকটির বেগ কত হবে, টোটাল তো 100 মিটার চওড়া, তাহলে 100কে আমরা ভাগ করে দেব কত, 4 দিয়ে, 4 মিনিট, তাহলে কত হবে 25 মিটার পার মিনিট। এবার তাহলে প্রতিকূলে বেগ কত হবে, চলো প্রতিকূলটা আমরা একটু বের করে নিই। প্রতিকূলে বেগ কত হবে, টোটাল হচ্ছে 100, তাকে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 20 মিটার পার মিনিট। ঠিক আছে, 20 মিটার পার মিনিট। এবার কি করব, এই স্রোতের বেগ তো আমি জানি না, তাহলে স্রোতের বেগ যখন জানি না তাহলে একটা কাজ করি। দেখো স্রোতের বেগের জায়গায় যদি আমি এক্স ধরি, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি যে এখানে এক্সটা কি, এক্স হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে টোটাল দেখো এখানে এটা হচ্ছে কত, 20 মিটার, এই যে প্রতিকূলে কত, 20, তাহলে স্রোত ইকুয়াল টু কি, আমরা এখানে লিখবো 25 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা কত হবে, 25 মাইনাস 20 সমান সমান হচ্ছে 5। তাহলে কি পেলাম আমরা, 5 মিটার পার হচ্ছে মিনিট। কিন্তু এখানে তো ঘন্টায় আছে, তাহলে ঘন্টাতে কনভার্ট করতে গেলে তোমাকে কি করতে হবে, এই 5 × 60 করতে হবে। তাহলে কি এত
মিটার পার ঘন্টা আসবে। তাহলে কত হলো 5 6 300, তাহলে 300 মিটার পার ঘন্টা। কোথায় আছে 300 মিটার পার ঘন্টা? এই যে অপশান সিতে রয়েছে 300 মিটার পার ঘন্টা। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন কি আছে? একটি আয়তাকার ক্ষেত্রের দুইটি বাহুর অনুপাত দেওয়া আছে 3:4 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 7500 বর্গমিটার হলে প্রতি মিটার, এখানে বলা হয়েছে প্রতি মিটার 2 টাকা 50 পয়সা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? পরিমিতি থেকে খুব সুন্দর কোশ্চেন। দেখো, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার পরিসীমাটা কি হবে? চারপাশে যেটা ঘিরবে সেটা তো পরিসীমা, তাই না? তাহলে আমরা একটু লিখে নিই, পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার এখানে যে অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা একটাকে ধরে নিলাম কত 3x, আর একটাকে ধরে নিলাম 4x। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরাও তো বের করতে পারি। ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 3 4 12 x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7500। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত? 12 দিয়ে যখন ডিভাইডেড করবো, 12 6 12 72, তাই তো 6 12 72, 6 12 72 30, 12 দুগুনি 24, 5। তাহলে x ইকুয়াল টু কত হবে? 25। x যখন আমরা 25 পেলাম, এবার কিন্তু আমরা বাকি পরিসীমাটা বের করে নিতে পারবো। কেমন? তাহলে দেখো পরিসীমা কত আসবে? এটা যদি 25 হয়, 25 কি এখানে দেওয়া আছে যেটা এত বর্গ মিটার, তাই তো? আমরা এটা মিটার পেলাম, মনে রাখবে এটা মিটার পেয়েছি। এবার কি বলা হয়েছে? এক এক মিটারের জন্য তাদের খরচ হচ্ছে কত টাকা? 2.5 টাকা বলে দিয়েছে। তো যাক, 2.5টা আমরা পরে লিখবো। আগে দেখে নিই যে তাদের যে পরিসীমা কি করে বের করতে হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা যোগ করি কত হবে? এই দুটোকে যোগ করো, তাহলে 4 আর 3 7x, তাহলে 2 এই যে 7x, তাহলে 2 ইন্টু 7 ইন্টু কত? 25, তাই না? x এর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কত হবে? 25 দুগুণে 50, 50, তাই তো? সরি, এটা 25 2 তো, আমি কি ঠিক করছি? আচ্ছা, 2.5। ও আচ্ছা, কত টাকা সেটাও একবার এখানে বসিয়ে দিই, ইন্টু 2.5 টাকা করে, ইন্টু 2.5 টাকা। তাহলে একবার আমার টাকাটা চলে আসবে। 2.5 দুগুণে 5, তাই তো? 5 5 ইন্টু 25 125, 125 ইন্টু 7, তাহলে কত হবে? 855। তাহলে 855 এত টাকা। আচ্ছা, আমি কি ঠিক করলাম? চলো একটু ক্যালকুলেশন করে দেখি। 855, হ্যাঁ 855 তো রয়েছে। তাহলে 5 7 দুগুণি 5 দুগুণি 10, 10 70। আচ্ছা, 70-এর সাথে যদি আমি 25 গুণ করি কত হয় দেখে নেব। 5 0 0, 5 7 35, আর হচ্ছে 2 0 0 14, তাই তো? 0 5 3, আর হচ্ছে 4 7 1 175। আচ্ছা, কি করছি আমি এদিকে? 25 25 তো 25 ইন্টু, ঠিকই আছে, 175 কি করে হয় আমার? ও 7 দুগুণে 14। আচ্ছা, 2.5, 2.5 দুগুণে 5, 2.5 দুগুণে 5, এক্সট্রিমলি সরি, একটু ভুল করেছি। 2.5 দুগুণে 5, 5 7 35, তাহলে 35 ইন্টু 25, 25। তাহলে 5, আমরা জানি যখন ডিফারেন্স 10 হয় শেষে 75 বসবে, আর যেটা বড় সংখ্যা তার থেকে স্কোয়ার করে -1, তাহলে 3 3 9, -1 করলে 8। সো এখানে আমাদের 875 আসবে, 855 নয়। এইটা ঠিকই করেছিলাম আমরা, 875 আসবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য যদি এত টাকা হয়, সমস্ত সম্পত্তির মূল্য কত? তো দেখো, এই যে 0.36, একটা কাজ করি, এই দশমিক তুলে দিলে আমরা এটাকে লিখতে পারি কত? 100। আরও যদি একটু ছোট, ঠিক আছে দরকার নেই। তাহলে টোটাল যদি আমাদের সম্পত্তি হয় 100, তার মধ্যে আমি বলতে পারি এই যে 36, এই 36 এই এত অংশের দামই হচ্ছে 14400। তাহলে এই 100 এর দাম কত? তাহলে 36-এর সাথে কত গুণ করেছি? 6 4 4 4 গুণ করেছি, 4, তাই তো? 4 400 গুণ করেছি, তাহলে এর সাথে আমি 400 গুণ করে দেবো। 400 গুণ করলে কত হবে? এই 400 আরও দুটো শূন্য, তার মানে হচ্ছে 40,000। কোথায় আছে? অপশান নাম্বার সিতে আছে। তার মানে কি, পয়েন্ট যে 36 ছিল, আমরা কি করলাম? দশমিকটা তুলে দিলাম। তাহলে এখন বলতে পারি 100 ভাগের 36 ভাগ, যার দাম হচ্ছে তোমার 14,400। তাহলে 100 সম্পূর্ণ ভাগের দাম কত? এই দিলে আমরা বের করে নিতে পারি। 15 কি বলেছে?
12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। এই যে 12টি পেন্সিলের সিপি সমান সমান 10টি পেন্সিলের এসপি। এবার এখান থেকে আমরা দুটো ভাবে করতে পারি, সিপি বাই এসপি ইকুয়াল টু কি 10 বাই হচ্ছে 12, তাই তো? তাহলে রেশিও করলে দেখো কেনা দাম 10 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা, লাভ করেছি 2 টাকা, কত টাকা? 10 টাকায়। তাহলে শতকরা কত হবে? আচ্ছা 2 দিয়ে দিলে আমরা কি ঠিক করছি? 12 সিপি। আচ্ছা 12 সিপি, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে সিপি বাই এসপি সমান সমান হচ্ছে 10 এসপি। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে 10 টাকায় কিনলাম, 12 টাকায় বিক্রি করলাম, 2 টাকা আমার লাভ হলো। তাহলে শতকরা কত হয়? শতকরা 2 দিলে 5, 5 20 100। তাহলে আমার এখানে 20% কিন্তু লাভ হয়ে গেল। ওকে, তো 15-এর উত্তর হচ্ছে আমাদের অপশান এ। চলো পরের কোয়েশ্চেন। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, ওই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9:11। তো দেখো এই যে 45 লিটার, এখানে দুধ আর এই হলো জল, তাই তো? এই হলো দুধ আর জল কত? 3:2। টোটাল কত অনুপাত? টোটাল হচ্ছে 3 আর 2 5 অনুপাত। এই 5 অনুপাতের জন্য হচ্ছে 45 লিটার, 1 অনুপাতের জন্য হবে 9 লিটার, তাই তো? তাহলে এবার আমরা বের করে নেব দুধ আছে কত? 3 নং 27 লিটার আর জল আছে 9 দুগুণি 18 লিটার। আমরা কিন্তু পেয়ে গেছি জল আর দুধ, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে আর কত লিটার জল মেশাতে হবে? জল, তাই তো? জল মেশাবো, মেশালে নতুন যে অনুপাত সেই অনুপাত হবে 9:11। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে আমি জল মেশাবো, তাহলে জলের তো কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, জল এখানে যা আছে তাই থাকবে। কিন্তু এবার এখানে যেটা সমস্যা দেখো, জলের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। জল ছিল কত? 18, জল এখানে কত হয়ে গেছে? 11। এবার এখান থেকে একটা কাজ করবো, আমরা এক্স ধরে করবো না এই কোশ্চেনগুলোকে। এখানে যে অনুপাতটা, এই যে 9 অনুপাত, ভালো করে এই জায়গাটা একটু বুঝতে হবে যে দুধের প্রকৃত যে পরিমাণ সেটা কত? দুধ হচ্ছে মূল 3x, এই 3x ইকুয়াল টু হচ্ছে 27 লিটার, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখব দ্বিতীয় ধাপে কেবলমাত্র জল যুক্ত করা হয়েছে এখানে, অর্থাৎ দুধের পরিমাণটা কিন্তু একই থাকবে, কারণ যেটা তোমার মেশানো হয় সেটার পরিমাণ বাড়বে বা কমবে। তাহলে যেটা বাড়ানো হচ্ছে না সেটার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে দুধের কিন্তু কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে দেখো দুধ প্রথমে ছিল 27:18, এবার পরে দুধ হয়ে গেছে 9:11। তাহলে এই দুটো তো সমান থাকা উচিত, এই দুটো কেন পরিবর্তন হলো? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এই 9 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 27, তাহলে আমি কত গুণ করেছিলাম? 3 গুণ করেছি, ভালো করে বোঝো। তাহলে এখানেও তো তোমাকে এর মতো করে 3 গুণ করতে হবে, তাহলে 3×11 কত হয়? 3×11 33। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 33 পেয়েছি, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। তাহলে এই 33টা কি? দ্বিতীয় অনুপাত থেকে জলের যে পরিমাণ সেটা কত? এই 11 ইউনিট, 11 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 33 লিটার। এবার দেখো কত লিটার জল যোগ করেছি, তাহলে 33-এর থেকে তুমি মাইনাস করে দাও 18 লিটার, তাই তো? 33-এর থেকে 18 মাইনাস করলে কত হবে? 8 আছে 13 5, তার মানে 15 লিটার। 15 লিটার, এই যে 15 লিটার এখানে আমাদের উত্তর, এই যে অপশান ডি। এটাকে অন্যভাবেও করা যেত, কিরকম ভাবে? ধরো প্রথমে যে অনুপাতটা রয়েছে 3:2, পরবর্তীকালে অনুপাতটা হচ্ছে 9:11। দেখো ভালো করে একটু বুঝে নাও, এটাকে দুটো ভাবে দেখিয়ে দিই, দুধ আর এটা হচ্ছে জল। তাহলে এখানে কি মেশাবে? কত পরিমাণ জল মেশাতে হবে? তাহলে জল মেশাবে, দুধের পরিমাণটা তো আমার সমান থাকবে, তাহলে দুধের পরিমাণটা আমরা দেখব। এই যে সমান করতে গেলে এখানেও আমাকে 3 গুণ করতে হবে, তাই না? তাহলে এই যে দুধের পরিমাণ সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমাকে 3 গুণ করতে হবে। তাহলে নতুন যে রেশিও কত হলো দেখো, এটা 3×3 = 9 আর এটা কত? 3×2 = 6। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যদি আগে এই জিনিসগুলো দেখে নাও তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা এবার আমরা যেটা করব, এখানে কত হলো? টোটাল হচ্ছে দেখো 9 আর 6 15, তাহলে আমরা এখানে বলতে পারি এই যে টোটাল 15 ইউনিট, তাই না? 15 এই 15-এর জন্যই তো হচ্ছে 45 লিটার, 45 লিটার। তাহলে 1-এর জন্য কত?
15 3 লিটার, একের জন্য কত 3 লিটার। এবার এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, জল আগে ছিল 6 লিটার, জল এখন হয়েছে 11 লিটার, তাহলে 6 থেকে 11 কত লিটার, কত ইউনিট বাড়লো, 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 3 হয়, 5 ইউনিট ইকুয়াল টু কত, 15। তাহলে এই যে 15 লিটার, তুমি এইভাবেও করতে পারো। তো দুটো প্রসেস আমরা এখানে দেখিয়ে দিলাম, তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। এবার দেখো পরের কোশ্চেন, এটা হচ্ছে বয়স সংক্রান্ত বা প্রবলেম বেসড অন এজ। কিভাবে করবে, বলা হয়েছে 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরে 2 জন পুরুষের বদলে যখন 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তাহলে ওই 2 জন মহিলার গড় বয়স কত? দেখো 2 জন পুরুষের যে বয়স, তাদের আমরা আগে একটু যোগ করে নেব, কারণ দেখো যে 2 জন চলে গেছে তাদের জায়গায় নতুন যখন এসে যারা এসে তাদের বয়সটা কিন্তু অনেক বেশি। বেশি কি, ওই যে আগে দেখে নেব যে 2 জন চলে গেছে সেই 2 জনের বয়সটা কত, সেই 2 জনের বয়সটা কত, একটা হচ্ছে 35 প্লাস হচ্ছে 45। তাহলে এটা কি আমরা বলতে পারি 2 জন ওই যে পুরুষ, সেই পুরুষের টোটাল বয়সের যোগফল কত, 80 বছর 80 বছর। এবার এদের জায়গায় যখন নতুন এসছে তার ফলে কি হয়েছে, 2 বছর করে সবার বয়স বেড়ে গেছে। তাহলে 2 বছর করে যখন বেড়ে গেছে কতজনের, তারা কিন্তু টোটাল 8 জন। তাহলে ওই 8 জনের যদি 2 বছর করে বেড়ে যায়, কত বছর বেড়ে গেল, 8 দুগুণী 16 বছর। তাহলে 16 বছর বেড়ে গেল। তার যে 2 জন চলে গেছে 80 বছর, তাদের জায়গায় নতুন 2 জন এসে আসার ফলে বাকিদের ওজন বেড়ে গেছে। তাহলে কত বাড়লো, 16। তুমি এক কাজ করো, ওই 2 জনের সাথে এটা যোগ করে দেবে 16 বছরটা। তাহলে আমরা বলতে পারি কোথায়, হ্যাঁ, যে 2 মহিলার বয়সের যোগফলটা এখন কত হবে, 80 প্লাস হচ্ছে 16, 96। তাহলে এই 96টা কি, ওই যে 2 জন মহিলা এসে তাদের, কিন্তু এখানে গড় চাওয়া হয়েছে। তাহলে এই 2 মহিলার গড় বয়স কত হবে, গড় বয়স কত হবে, 96/2 ইকুয়াল টু হচ্ছে 48। সো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো আমি এখানে ধরে নিলাম যে 2 পুত্রের বয়সের যোগফলটা হচ্ছে x বছর। তাহলে 2 পুত্রের বয়সের যোগফলটা আমি ধরে নিলাম x বছর। ওকে, পিতার কত, পিতার হচ্ছে 3x। এবার এখানে আমরা 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তাহলে 20 বছর পর কি হবে, দেখো আমরা এখানটা লিখবো 20 বছর পর 2 পুত্র, তার মানে এখানে প্রত্যেকের যদি 20 বছর করে হয়, তাহলে আমরা এখানে কত যোগ করব, ধরো এর সাথে ডাইরেক্ট আমরা যোগ করব কত, 40 বছর, তাই তো। এর সাথে যোগ করব কত বছর, আমরা 40 বছর কিন্তু আগে করতেই হবে, না সরি, এর হবে 20 বছর, এর সাথে যোগ হবে 20 বছর। অর্থাৎ আমি প্রশ্ন অনুযায়ী লিখতে পারি যে 20 বছর পর পিতার বয়স তো 3x প্লাস কিন্তু 20। আচ্ছা, এটা সব থেকে ভালোভাবে পাশে লিখে দিই। দেখো এই যে এটা হচ্ছে পুত্রের বয়স, তা 2 জন পুত্র না, তাহলে 20 বছর পর, তাহলে প্রতিজনের তো 20 বছর করে বাড়বে, তাহলে টোটাল হবে ধরো 40। আচ্ছা, আর পিতা তিনি তো একা, তাই তার বয়সটা বাড়বে 20। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলতে পারি। সো এখান থেকে আমরা সলভ করব, কি হবে দেখো, এখানে করলে 2x ইকুয়াল টু কত, মাইনাস করলে 20। সো এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 10। এক্স কি, এক্স তো হচ্ছে পুত্রের বয়স, কিন্তু এখানে তো চাওয়া হচ্ছে পিতার বয়স। পিতার বয়স কত, এই যে 3 গুণ বলেছে, তাহলে আমরা বলতে পারি পিতার বর্তমান বয়স কত হবে, এই যে পিতার বর্তমান বয়স কত, 3x না, তাহলে হচ্ছে 3 × 10 = 30। এই যে অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, 2819042 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলেরটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি কি আছে, 2819042। তো সবার প্রথমে তোমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে। কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে গেলে তার যে ইউনিট ডিজিট, তার ইউনিট ডিজিটগুলো কি কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। এই সংখ্যাগুলো হতে পারে। এবার তুমি একটা কাজ করো, প্রত্যেকটা সংখ্যা মানে এই সংখ্যার সাথে তুমি প্রত্যেকটা অপশান যোগ করো, প্রত্যেকটা অপশান যোগ করো। তবে হ্যাঁ দেখো, 0 থাকলে কি হয় আমরা জানি, অ্যাটলিস্ট 2টো 0 থাকতে হবে, তবেই কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন?
তাহলে আমরা এখানে কি করব, অপশান টেস্ট করব। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে 8, দেখো 3টে অপশানে 8 রয়েছে, অর্থাৎ 8 যদি আমরা ধরো 38 যোগ করি, শেষের দুটো সংখ্যায় যোগ করি, তাহলে এই দুটো ডিজিট যোগ করলে কত হবে, 8 আর 2 10 শূন্য, হাতে আছে 1, 4 আর 3 7 আর 1 8, তাহলে এটা করাতে আমরা পেলাম 80। ভালো করে বুঝবে, যখন আমরা এটা যোগ করব কি হবে, 42-এর সাথে যখন 58 যোগ করব, 8 আর 2 10 শূন্য, হাতে আছে 1, 5 আর 4 9 আর 1 10 শূন্য, দেখো এখানে কিন্তু আমরা দুটো জিরো পেয়ে গেছি। সো এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরেরটা একটু দেখি, 58, হ্যাঁ এখানেও কিন্তু আবার চলে এসছে, কারণ 58 এখানেও কিন্তু আমরা দুটো জিরো পাবো। দেখো তাহলে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আর এটা করলে কত হয়, এটা একটু দেখে নিই, যে 42 তার সাথে যদি আমরা 85 যোগ করি, 5 আর 2 7, 8 4 12, 127। দেখো শেষে কিন্তু 7 থাকতে পারে না, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ কখনোই হবে না। আচ্ছা 38 যখন যোগ করেছি 80 এসে, আমরা জানি অ্যাটলিস্ট মিনিমাম দুটো শূন্য থাকতে হয়, একটা শূন্য কখনোই থাকলে পূর্ণবর্গ হয় না, এটা হবে না। তাহলে এবার আমরা এই দুটোর মধ্যে কিছু একটা দেখতে হবে। এই দুটোর মধ্যে এবার কি, তোমাকে সম্পূর্ণটা যোগ করতে হবে। আমি যেহেতু এখানে সম্পূর্ণটা যোগ করিনি, আমাকে সম্পূর্ণটা যোগ করে নিতে হবে। তাহলে আবার দেখো এখানে যদি আমরা এটা যোগ করি তাহলে কত হবে, চলো একটু যোগ করে দেখাই। তো আমরা 28, আচ্ছা একটু মুছে দিয়ে আমি আবার যোগটা করছি, আমরা এখানেগুলো তো বাদ দিতে পেরেছি, তাই তো। আমরা 281, এই দুটো কিন্তু বাদ হয়ে গেছে, 281 এটা কিন্তু সংখ্যাটা অনেক বড় সংখ্যা, তো একটু টাইম আমাদের লাগছে। 58 আমরা একবারে যোগ করলে কাজে লাগতো। 8 আর 2 10 শূন্য, হাতে আছে 1, 5 আর 4 9 10 শূন্য, হাতে আছে 1, 4 এটা 400 হলো, ঠিক আছে। 9 3 12 2, হাতে আছে 1, 1 1 2 8 2, তাহলে আমরা যে এত বড় একটি সংখ্যা পেলাম। এবার বিষয় হচ্ছে দেখো, এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ হতে পারে কারণ শেষে দুটো জিরো আছে, যেটা আমি প্রথমে বললাম, তাই না। আচ্ছা চলো তারপরেরটা একটু যোগ করে দেখি, কারণ সম্পূর্ণ যোগ করতে হবে তোমাকে। 281904 তার সাথে যদি আমি যোগ করি 3058, চলো দেখি কি হয়। তাহলে 8 আর 2 10 শূন্য, তাই তো, এটা হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। পরেরটা 8 আর 2 10 শূন্য, হাতে আছে 1 0 1, এটা 100 এসে গেল, তাই তো। আর এখানে 9 3 12 2, হাতে আছে 1, 1 1 2। আচ্ছা আমরা কি করছি, এত সংখ্যা যোগ, হ্যাঁ ঠিক আছে, 8 আমরা এখানে ঠিক করলাম তো 2। এবার দেখো এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম, এই দুটোর মধ্যে দেখো এটাও একটা সম্ভাবনা রয়েছে, এটাও সম্ভাবনা, কারণ এখানেও দুটো জিরো রয়েছে। যদি আমরা এই হিসেবে নিই যে দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম কিন্তু এই সংখ্যাটি রয়েছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, তাহলে ক্ষুদ্রতম চাওয়াতে আমরা অপশান ডি কে এখানে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করলাম। পরের কোশ্চেন, সামনের সারিতে সর্বাধিক শূন্য নিয়ে একটি বর্গাকার শূন্যবহু রচনা করা হলো। মোট 63,535 জন শূন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন শূন্য যদি বেশি হয়, সামনের সারিতে কতজন শূন্য ছিল। এই ধরনের কোশ্চেন আমরা বলেছিলাম কিভাবে করতে হয়, বর্গমূল করতে হয়। যেহেতু যে সংখ্যাটা বেশি সেই সংখ্যাটাকে মাইনাস করে দিতে হবে আগে। তাহলে চলো তুমি একটা কাজ করো, 63,535 থেকে তুমি মাইনাস করে দাও 31, কত হবে 63,504, 63,504। এবার তোমার কাজ হবে এই 63,504কে স্কোয়ার রুট করো, বর্গমূল করো। এটা কার স্কোয়ার রুট, 2, তাই তো, দুটো আর তিনটে 2, তাহলে আমরা 2 নিলাম, 25 25 625, তাহলে একবারে করে দিলাম 252। তাহলে এই যে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের মতো বেতন পাবে। তাহলে 20% হ্রাস করা হয়েছে, তাহলে 20% হ্রাস মানে কত, 1/5। তাহলে এটা যদি হ্রাস করা হয়, আমরা বলেছিলাম 1/5 যদি হ্রাস পায় তাহলে 4/1 বৃদ্ধি পাবে, আর 1/4 ইকুয়াল টুই হচ্ছে কত, 25%। সো আমরা এখান থেকে অপশান সি উত্তর করলাম। দেখবে এই যে ইনক্রিজ, বাড়ার সাথে কমার একটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটি যদি ভালোভাবে আমরা জানতে পারি তাহলে কিন্তু দেখে দেখে উত্তর করা যায়। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের লসাগু এত, তাহলে যোগফল কত। তাহলে এই যে তাদের লসাগু, আমরা একটাকে 6x আর একটাকে 13x ধরলাম, তাহলে এখানে যদি তাদের লসাগু করি কত হবে, লসাগু, তাই তো, দুটোর মধ্যে যেটা মিল এবং অমিল, তাহলে 6 3 6 18 8, হাতে আছে 1, তাই তো, 6 একে 6 একে 7 78, এক্স ইকুয়াল টু কত, 312। সো এক্স ইকুয়াল টু কত হবে, 78 তো
3, যদি আমরা 4 দিয়ে করি 4, হ্যাঁ ইয়েস 4 আসবে। কিন্তু ওরা চেয়েছে সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? একটা এই যে 6x আর একটা হচ্ছে 13x, যোগফল কত হবে? 13 আর 6 হচ্ছে 19, তাহলে 19x, x এর মান যদি 4 হয় তাহলে আমরা বলতে পারি 19 ইন্টু 4, 4 19 কত? 76। কোথায় আছে? অপশন নাম্বার এ। ওকে, পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন কি আছে? দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা কিমি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির বেগ কত? ট্রেনটির বেগ তোমাকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা দেখলাম যে প্রথম যে ব্যক্তি তার গতিবেগটা হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, আর দ্বিতীয় জনের হচ্ছে 6 কিলোমিটার। একটা কাজ করি, এখানে যখন সেকেন্ড রয়েছে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। তাহলে দেখো প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে প্রথম ব্যক্তির বেগ কত? 3 কিলোমিটার পার ঘন্টা। আমরা মিটার পার সেকেন্ডে যখন নেব কি করব? এটাকে 5/18 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? যদি আমরা কাটি 3 দিয়ে 6, তার মানে এখানে চলে আসবে 5/6, এত কি মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির, ওকে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হবে? 6 কিলোমিটার। এবার এটাকে 5/18 দিয়ে যখন করব, 6 3, তাই তো? তাহলে এখানে আমাদের আসবে 5/3 এত মিটার পার হচ্ছে সেকেন্ড, আমরা পেলাম। এবার দেখো ট্রেনটি পেছন থেকে দুটি ব্যক্তিকে অতিক্রম করছে, যার অর্থ কি দুজন ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলছে, তাই না? তবেই তো অতিক্রম করবে, একই দিকে চলছে। এবার দেখো এখানে আমরা ট্রেনের গতিবেগটা জানি না, তাহলে আমরা ধরে নিই যে ট্রেনটির বেগ এক্স মিটার। আচ্ছা, ধরে নিচ্ছি, কেমন? ট্রেনের বেগ এক্স মিটার বা এক্স যদি হয়, তাহলে একই দিকে যখন যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কি করে বের করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে দেখো আবার এই যে প্রথম, ওকে, প্রথম ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কিভাবে বের করতে হবে? একই দিকে গেলে মাইনাস। তাহলে আমরা বলবো এক্স মাইনাস 5/6 কিলোমিটার। ওকে, এত কিলোমিটার না, সরি, মিটার পার সেকেন্ড। এটা যদি হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির কত হবে? দ্বিতীয় ব্যক্তির রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কত? এক্স মাইনাস 5/3 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এবার এই দুটো ইকুয়েশনকে সমান করে দাও, উত্তর চলে আসবে। অতএব আমরা এখানটা লিখতে পারি কি আছে? ও কত সেকেন্ডে যায় জানো? 9 সেকেন্ড, আর এটা হচ্ছে 10 সেকেন্ড। সো তুমি লিখে দাও 9 ইন্টু কত? এক্স মাইনাস 5/6, আর এটা কত? 10 ইন্টু এক্স মাইনাস 5/3। এটা ক্যালকুলেশন করবে তোমরা, আমি আর ক্যালকুলেশনটা করছি না। ক্যালকুলেশন করলে দেখো এটা কিন্তু মিটারে চলে আসবে। ক্যালকুলেশন করলে এটা কি আসবে? মিটারে। ওকে, এটা কত আসবে আমি একবারে করে দিচ্ছি, 55/6। তাহলে এটা কিন্তু মিটার এলো, কিন্তু উত্তর আছে কিলোমিটার পার ঘন্টা। তার মানে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে আবার গুণ করতে হবে, তাই তো? তাহলে 5 দিয়ে দিলে 11, 6 দিয়ে দিলে 3, তাহলে 3 11 33। তাহলে আমরা বলতে পারি 33 কিলোমিটার পার আওয়ার। একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। কোশ্চেন নাম্বার 24 বলা হয়েছে, কয়েকজন ভিখারিকে যদি তুমি 6 পয়সা করে দাও তাহলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকবে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে যাবে। তাহলে ভিখারির সংখ্যা কত? ভিখারির সংখ্যা আমি জানি না, একটা কাজ করি, আমি ধরে নিই যে ভিখারির সংখ্যা এক্স। তাহলে কি হবে? কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে। তাহলে কৌশিকের মোট কত পয়সা আছে আমরা একটু দেখে নেব। কৌশিকের মোট তাহলে 6 পয়সা করে যদি দেয় তাহলে 6x বেশি থাকছে কত? 7 পয়সা। ওকে, গল্প শেষ। আবার কৌশিক যখন তাদের প্রত্যেকে 8 পয়সা করে দেয় 5 পয়সা কম পড়ে যায়। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে কৌশিকের এবার কত আসবে? কৌশিকের 8 পয়সা করে দিলে তাহলে 8x মাইনাস কম পড়ে যায় 5 পয়সা। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। একটা কাজ করো না, দুটো ইকুয়েশনকে সমান করে দাও। তাহলে কিভাবে করবো? 6x + 7 = 8x - 5, 6x। তাহলে এখানে পাবো 2x, 7 আর 5 12, x = কত? x হচ্ছে 6। অতএব ভিখারির সংখ্যা কত? 6। এই যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 4/1 ভাগ বা 4/1 অংশ
একজন ক্রেতা এবং অবশিষ্টের 15 ভাগের 4 ভাগ অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রি করে, মানে দুজনের কাছে আলাদা আলাদা করে বিক্রি করে। তারপরেও তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলালেবু ক্রয় করেছেন? এটা সব থেকে বেস্ট হয়। তোমরা অপশান ধরে নয়, তোমরা নর্মালি দেখো কিভাবে করবে। একটা হচ্ছে 1/4, আরেকটা তিনি কি করছেন অবশিষ্টের, এই অবশিষ্ট থাকার কারণে যদি নর্মালি হতো তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম। অবশিষ্টের 15 ভাগের 4 ভাগ, তাহলে এবার কি করব, দুটো ভাগটা তো আমাকে সমান করতে হবে। অ্যাকচুয়ালি অবশিষ্ট কত থাকছে বলো তো, দেখো 4 ভাগের 1 ভাগ যদি তিনি বিক্রি করেন, অবশিষ্ট থাকছে 3, কি 4 ভাগের 3 ভাগ। এর আবার তিনি বিক্রি করেছেন এই যে 4/15, তার মানে কত বিক্রি করেছেন দেখো, এই যে 1/5, মানে ব্যাপারটা এরকম এসে গেছে, কারণ এই 4 4 কাটলাম, 3 দিয়ে কাটলে 5, তার মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে এখানে হচ্ছে 20, 4, এখানে হচ্ছে 5, এই জায়গায় একটু তোমাদের প্রবলেম হতে পারে। কিন্তু একটা কাজ করো, তাহলে আমি এই দুটোকে যোগ করে নেবো, এই যে 1/4 আর এখানে হচ্ছে 1/5, এটাই ধরো, কারণ এটাই তো অবশিষ্ট। দেখো ভালো করে বুঝো, 4 ভাগের 1 ভাগ, তাহলে বাকি থাকছে অবশিষ্ট, এই যে এটাই হচ্ছে অবশিষ্ট বা বাকি। তাহলে আমরা এই দুটোকে যোগ করি, চলো দুটোকে যোগ করলে কি হয়, তাহলে 1/4 প্লাস হচ্ছে 1/5, তাহলে কি এখানে কিন্তু মোট তোমাকে এক অংশ ধরতে হবে, মোট, এই যে মোট হচ্ছে এক অংশ, যেহেতু দোকানে এখানে আমরা ফ্র্যাকশন ধরে নিলাম, তাহলে কত হবে, 4 5 20, 20, 9/20, তাহলে অবশিষ্ট কত, কারণ মোট যদি এক অংশ হয় তাহলে অবশিষ্ট, তাহলে অবশিষ্টটা আমরা বের করে নেব। অবশিষ্ট কি করে, 1 থেকে মাইনাস করতে হয়, তাহলে আমরা একবারে করি 11/20। তাহলে এই অবশিষ্ট এটাই তো বলে দিয়েছে 33টি, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 33। যদি তাই হয়, এখানে হচ্ছে দ্বিতীয় জন কতগুলো নিয়েছেন, দ্বিতীয় জন কতগুলো নিয়েছেন 1/5, তাহলে 1/5 ইকুয়াল টু কত হবে, এটাই ক্যালকুলেশন করতে হবে, কত 33 ইন্টু 20/11, তাহলে কত হবে 3 20, ও আচ্ছা, এটা একবারে এই কাজটা করি ইন্টু, চলো এটা করলে 3 3 20 60, আর এখানে কত 1/5, এটা 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দিয়ে কাটলে 4, তাহলে 3 4 কত হলো 12, এই যে 12টি, এই হচ্ছে 12। এটা সব থেকে বেস্ট। এবার তুমি চাইলে অপশান টেস্ট করতে পারো, তাতে একটু প্রবলেম হতে পারে, তো এই প্রসেসে করলে সব থেকে ইজিয়েস্ট প্রসেস। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্ট্যান্ট 25টি কোশ্চেন। ওকে, তো সবাই একটু ভালো করে প্র্যাকটিস করে যাও এই সেটগুলো, আশা করি এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে।